নবায়নযোগ্য জ্বালানির প্রসারের পিছনে বড় চ্যালেঞ্জটি হচ্ছে প্রাতিষ্ঠানিক সংকট। প্রাতিষ্ঠানিক সংকট বলতে আমি এটা বোঝাচ্ছি যে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের যতগুলো বিভাগ রয়েছে জ্বালানি এবং বিদ্যুৎ সংক্রান্ত, এর প্রত্যেকটি আসলে বড়ভাবে জীবাশ্ম জ্বালানিকে প্রমোট করছে এবং সেই জায়গাতে নবায়নযোগ্য জ্বালানির জন্য বিপিডিবির আন্ডারে একটা ছোট্ট রিনিউয়েবল এনার্জি সেল রাখা আছে এবং বাইরে শ্রেডার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু কার্যত খুবই দুর্বল একটি প্রতিষ্ঠান। এরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে আপনি কোনোভাবেই নবায়নযোগ্য জ্বালানিকে মেইনস্ট্রিম জ্বালানি হিসেবে আনা সম্ভব না, কেননা প্রতিষ্ঠানগুলোর ভিতরেও যারা অফিসার হিসাবে রয়েছেন, বিভিন্ন পদে রয়েছেন, তারা তাদের নিজেদের পারফরমেন্স দেখানোর জন্যই বলুন অথবা পারস্পরিক স্বার্থের জন্যই বলুন অথবা নবায়নযোগ্য জীবাশ্ম জ্বালানিকে প্রমোশনে রাখার জন্যই বলুন, এবং এর বাইরে যারা রয়েছেন বেসরকারি খাত, দেশি বিদেশি বিভিন্ন এজেন্সি যারা এর সাথে বিনিয়োগ এবং বিভিন্ন স্বার্থে রয়েছেন, যারা জীবাশ্ম জ্বালানিকে প্রমোট করেন, এই সকলের নেক্সাসের কারণে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি বিকল্প হিসেবে আসতে পারছে না। সুতরাং সরকারকে যদি আসলেও চাইতে হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলোকেই বড়ভাবে একটা প্রাতিষ্ঠানিক পরিবর্তন করে জ্বালানির রূপান্তরকে নিশ্চিত করার জন্য একটা প্রাতিষ্ঠানিক পরিবর্তন দরকার। অর্থাৎ এর ভিতরে যে বিপিডিবি আছে অথবা এর ভিতরে যে পিজিসিবি রয়েছে অথবা বিআরইবি রয়েছে অথবা বিইআরসি রয়েছে অথবা স্ট্রেডার রয়েছে, এ প্রত্যেকটা প্রতিষ্ঠানের মূল দর্শন এবং মূল প্রচেষ্টাটি হওয়া উচিত নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানির অ্যাক্সেসকে সকলের কাছে সহজলভ্য করা এবং নবায়নযোগ্য জ্বালানিকে প্রমোট করার জন্য যে ধরনের স্মার্ট গ্রিড বা প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত সুবিধা দরকার সেই অনুযায়ী বিনিয়োগগুলোকে প্রসার করা। কিন্তু সেই জায়গাটির ক্ষেত্রে এখন পর্যন্ত দোদুল্যমানতা রয়েছে, এক ধরনের ইনার্শিয়া রয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভাগের কর্মকর্তাদের ভিতরে। তারা এখনও পুরোপুরি বিশ্বস্ত না এই পরিবর্তনটার বিষয়ে। সুতরাং রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি হয়তো আছে রাজনৈতিক লিডারশিপের, কিন্তু সেটিকে যে মন্ত্রণালয় বা বিভাগ পর্যায়ে এটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের ভিতরে ছড়িয়ে দেওয়া, এটি এখনও পর্যাপ্তভাবে ছড়ায়নি। সুতরাং এটি একটি বড় চ্যালেঞ্জ। আরেকটি হয়েছে যে বিগত সরকারের সময় বিপুলভাবে যথেচ্ছ বিনিয়োগ হয়েছে জীবাশ্ম জ্বালানির উৎপাদনের পিছনে, কিন্তু সেই তুলনায় গ্রিড ডেভেলপমেন্ট হয়নি, সেই তুলনায় ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। এই যে ওভার ইনভেস্টমেন্টের কারণে ওভার ক্যাপাসিটি এবং হিউজ পরিমাণ ক্যাপাসিটি আনইউটিলাইজেশন থাকা, যেটা 50 থেকে 60% মতো, এটি আমাদের জন্য একটা বড় দুর্ভাবনা হয়ে গেছে নতুন বিনিয়োগকে জ্বালানি খাতে আকৃষ্ট করার। সুতরাং এক্ষেত্রে একটা বড় পজিশন দরকার দ্রুততর সময়ে, কিভাবে জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে যে কোম্পানিগুলো সরকারের রয়েছে যেগুলো অদক্ষ, যেগুলো 15%-এর নিচে যেগুলো ইফিসিয়েন্সি যে চলে সেগুলো বন্ধ করে দেওয়া, যেগুলো বেসরকারি খাতে যে সমস্ত আইপিপি রয়েছে উচ্চ মূল্যে যারা দিচ্ছেন তাদের সাথে প্রাইস রিনেগোশিয়েট করা এবং কোনো ধরনের নতুন প্রকল্প জীবাশ্ম জ্বালানিকে রিনিউ না করা, এই ধরনের উদ্যোগগুলো নিয়ে ধাপে ধাপে গ্র্যাজুয়ালি জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে যদি ফেজ আউট করা যায় তাহলে যে বাড়তি ক্যাপাসিটির চাহিদা তৈরি হবে সেটি আপনি নবায়নযোগ্য জ্বালানির জন্য যখন রাখবেন তখন বিনিয়োগকারীরাও সেখানে বিনিয়োগ করতে উৎসাহী হবে, ব্যাংকগুলো তখন সেখানে বিনিয়োগ করতে উৎসাহী হবে, দেশি বিনিয়োগকারীর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও সেখানে উৎসাহী হবে। কিন্তু তারপরেও আমরা মনে করি যে এর মধ্যে একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক কমিটমেন্টের কারণে। যেহেতু বাংলাদেশ গ্লোবাল ভ্যালু চেইনের অংশ হিসেবে বিভিন্ন কোম্পানি এখানে পণ্য উৎপাদন করে বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গে, সুতরাং ওই সমস্ত ব্র্যান্ডগুলো তাদের যে গ্লোবাল কমিটমেন্ট, কার্বন রিডাকশন কমানো, ডিকার্বনাইজেশনে ভূমিকা রাখা, তারা উদ্যোগ নিচ্ছে 2030-এর ভিতরে 30% পর্যন্ত তারা তাদের নবায়নযোগ্য জ্বালানি থেকে তারা তাদের উৎপাদিত পণ্যের জ্বালানি নেবেন, সেটা দেশে বা দেশে বিদেশে যে কোনো সাপ্লাই চেইনের যেখানে হোক। এই জায়গাগুলো একটা আশার জায়গা তৈরি করছে। সুতরাং সেই জায়গাগুলোর জন্য আমাদের শুধুমাত্র ইউটিলিটি স্কেল না, নতুন নতুন ধরনের অন্যান্য যে ধরনের জ্বালানি দিয়ে নবায়নযোগ্য প্রসার করা যায়, যেমন এক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি আছে, রুফটপ হতে পারে, মার্চেন্ট কন্ট্রাক্টের মাধ্যমে হতে পারে, আপনি ছোট ছোট মিনি গ্রিড বা মাইক্রো গ্রিডের মাধ্যমে হতে পারে, আপনি আবর্জনাকে রিসাইকেল করে হতে পারে, এর বাইরে আপনি উইন্ডমিল হতে পারে, এমনকি হতে হাইড্রো পাওয়ারের ছোটো ছোটো মিনি হাইড্রো হতে পারে। সুতরাং সেই জায়গাগুলোকে আমাদের প্রমোট করার জন্য নীতি সহায়তা দরকার। দুর্ভাগ্যবশত ওই নীতি কাঠামোগুলো আমাদের প্রস্তুত নেই। এবং ফাইনালি যেটা যে আমাদের এখানে এখনও নবায়নযোগ্য জ্বালানির যে সাপ্লাই চেনটি, এটি পূর্ণাঙ্গভাবে কর সাপোর্টিভ না, ট্যাক্স সাপোর্টিভ না।
কর বান্ধব না। এর অনেক জায়গাতেই এমন ধরনের রয়েছে যেটা আসলে জীবাশ্ম জ্বালানিকে প্রমোট করে, কিন্তু নবায়নযোগ্য জ্বালানি সেখানে নিরুৎসাহিত হয়। সুতরাং কর কাঠামোগুলোতে এই যে সাপ্লাই চেনের যেখানে উৎপাদন, বিপণন এবং এবং জেনারেশন এবং বিস্তৃতির পর্যায়ে যে রয়েছে, এবং সেখানে যে সমস্ত পার্টস কম্পোনেন্টস যা যা লাগে সেগুলোকে যদি করমুক্ত করা যেত, কর অবকাশ দিকে দেওয়া যেত, এমনকি এই যে জীবাশ্ম জ্বালানির যেগুলো সুবিধা দেওয়া হচ্ছে এগুলোকে যদি ধাপে ধাপে ফেজ আউট করা হতো, তাহলে কিন্তু জীবাশ্ম জ্বালানির বিপরীতে নবায়নযোগ্য জ্বালানি আরও কম্পিটিটিভলি বিনিয়োগকারীদের কাছে আসতো। সুতরাং সেই জায়গাগুলো পরিবর্তনগুলো দরকার, কিন্তু সেই পরিবর্তনগুলো আনার ক্ষেত্রে কিন্তু করতে হবে সেটা সরকারের প্রতিষ্ঠানগুলোরই উদ্যোগ নিতে হবে। যেমন যেটা আমি শুরুতে বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত না এই প্রতিষ্ঠানগুলো তার মাথা থেকে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক ইনফ্রাস্ট্রাকচারের কাঠামো থেকে বেরোতে পারছে, ততক্ষণ পর্যন্ত তারা সবসময়ই চাইবেন যে নবায়নযোগ্য জ্বালানির বিপরীতে যাতে জীবাশ্ম জ্বালানি টিকে থাকেন। এবং সেই কারণেই দেখা যাচ্ছে যে বিভিন্ন উদ্যোগ নেবার পরেও আমরা পর্যাপ্ত ফলাফল পাচ্ছি না।